যখন আমরা ট্রিটমেন্ট করছি তখন আমরা বলে নিই, আমরা জানিয়ে দিই যে এই রিস্ক আছে, বাট অনেক সময় আমরা সাকসেসফুল হই। খুব রেয়ার কেসে আমরা ফেল করলে সবারই মন খারাপ লাগে। আমার পেশেন্টদের যেমন মন খারাপ হয়, আমারও খুবই মন খারাপ হয়, সেদিন ভালো লাগে না কোনো কিছুই। বাট এটাই লাইফ, আমরা তো কাউকে অমর করতে পারবো না, আমরা তো ভগবান নই। লোকেরা আমাদের কাছে আসে কোকোকোলা, ইনো বা এইসব গ্যাসের ওষুধ খেয়ে, ভাবছে গ্যাস হয়েছে। 2 দিন পর আসে, ততক্ষণে হার্টের ড্যামেজ অলরেডি 50% শেষ হয়ে গেছে। নিশ্চয়ই একটা পেশেন্ট মরা অবস্থা থেকে যখন জীবিত হয়ে ওঠে, ওটার মতন খুশির ফিলিং আর নেই। এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এই মুহূর্তের সব থেকে একটা বিশেষ টপিক যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে হেলথ। কথা বলে না, হেলথ ইজ ওয়েলথ। তো হেলথের মধ্যেও একটা পার্ট আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের হৃদয়। যদি আমরা বলি বাংলা সাহিত্যে হৃদয় রিলেটেড, তো আমরা সবসময় পড়াশোনা করি, জানি, শুনতে পাই, কিন্তু এই হৃদয় যখন অঙ্গ হিসেবে কাজ করে, হার্ট হিসেবে কাজ করে, তখন কোনো কোনো জায়গাতে অনেক রকম আমরা সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হই। আর আজকে আমাদের এই বিশেষ পর্বে উপস্থিত আছেন ডক্টর রাজা নাগ, যিনি এই মুহূর্তে আমাদের কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে অনেক হসপিটাল বা অনেক জায়গাতে যুক্ত রয়েছেন, যিনি হার্ট বিশেষজ্ঞ হিসেবে। তো ওয়েলকাম করে নিই ডক্টর রাজা নাগকে। স্বাগত। আপনার বহু মূল্যবান সময় থেকে আমাদের এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে আপনি যে আজকে সময় দিচ্ছেন তার জন্য। তো ডক্টর রাজা নাগ, আপনাকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে। আপনার সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধু যারা থাকবেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন, যে আপনি কতদিন হলো এই অ্যাজ এ কার্ডিওলজিস্ট বা এই পেশাতে রয়েছেন আর কি, তো সে ব্যাপারে যদি একটু প্লিজ বলেন। নমস্কার, আমি হচ্ছি রাজা নাগ। আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, যেটাতে বোঝায় যে আমি সব ধরনের হার্টের ট্রিটমেন্ট করি। যেমন হার্ট অ্যাটাক হলে, পেসমেকার দরকার হলে, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং বা হার্টের ভালভ চেঞ্জ করা, এগুলো সবই আমি করি। আর এটা আমি লাস্ট 20 ইয়ার্স থেকে করছি। আর আমি এখানে কলকাতায় এসেছি 2010 সালে। তারপর অ্যাপোলোর সঙ্গেই যুক্ত ছিলাম, এখনও আছি। রিসেন্টলি আমি মণিপাল ব্রডওয়ে হসপিটাল জয়েন করলাম। তা আমি সব ধরনের হার্টের পেশেন্টের ট্রিটমেন্ট করি। আচ্ছা, আপনার এই যে পেশা, এটা যখন আপনি ভাবেন যে আপনি হার্ট রিলেটেড কাজের সাথে যুক্ত হবেন, সেটার পিছনে আপনার কি কোনো রকম অনুপ্রেরণা ছিল বা কিছু ভাবনা চিন্তা ছিল? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, কেউই জিজ্ঞেস করে না এটা। তো আমার সবথেকে বড় মোটিভেশন ছিল হার্ট স্পেশালিস্ট হওয়ার এই কারণে যে আমি যখন MBBS পড়ি, তখন আমাদের যখন রাউন্ডস হতো, কার্ডিওলজি ওয়ার্ডে যেতাম, একদিন দেখতাম যে পেশেন্ট একটা এসছে একদম মরা অবস্থায়, ইজ অলমোস্ট ডেড। নেক্সট মুহূর্তে ওনাকে ওটিতে নিয়ে গিয়ে, ক্যাথল্যাবে নিয়ে গিয়ে একটা পেসমেকার বসিয়ে উনি উঠে বসে চা খাচ্ছেন। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট গ্র্যাটিফাইং মুমেন্ট। আর আমি মনে করি আজকের দিনে যতগুলো সাবজেক্ট আছে মেডিকেল সায়েন্সে, দ্য মোস্ট অ্যাডভান্সড ইজ কার্ডিওলজি। তো আমার এটাকে খুব মোটিভেশন লেগেছিল, তার জন্য আমি ভাবলাম যে আমি কার্ডিওলজিস্টই হব, যেটাতে মরা মানুষকে তাজা করে উঠিয়ে বসাতে পারি। তো এই যে আপনি বললেন মরা মানুষকে তাজা করে ওঠান আপনি, এই যে একটা জায়গা, এই জায়গাটা করতে গিয়ে কখনো কখনো আপনাকে ব্যর্থও হতে হয়। অফকোর্স। তো আমাদের যেরকম জীবনে জয় আছে, পরাজয় হয়, নিশ্চয়ই। তো সেই মুহূর্তে আপনি নিজেকে কিভাবে মোটিভেট করেন? দেখুন, আমরা তো মেডিকেল সায়েন্স ফলো করি, আর অ্যালোপ্যাথি মেডিসিন হচ্ছে
এভিডেন্স বেসড। আমরা সেই ট্রিটমেন্টটা ফলো করি যেটার মধ্যে দেখা গেছে ধরুন 10,000 পেশেন্ট, এই 10,000 পেশেন্টে মেজরিটি পেশেন্টে বেনিফিট পেয়েছে, খুব কম কমপ্লিকেশন রেট বা খুব কম রিস্ক, ধরুন 1 to 2% risk of dying or complication. ওই 1 to 2% is also reality, এটাও মানতে হবে। যখন আমরা ট্রিটমেন্ট করছি তখন আমরা বলে নিই, আমরা জানিয়ে দিই যে এই রিস্ক আছে, বাট অনেক সময় আমরা সাকসেসফুল হই, খুব রেয়ার কেসে আমরা ফেল করি। ফেল করলে সবারই মন খারাপ লাগে, আমার পেশেন্টদের যেমন মন খারাপ হয় আমারও খুবই মন খারাপ হয়, সেদিন ভালো লাগে না কোনো কিছুই, বাট এটাই লাইফ। আমরা তো কাউকে অমর করতে পারবো না, আমরা তো ভগবান নই। রাইট। আচ্ছা, বর্তমান সমাজে আমাদের হৃদরোগের প্রকোপ হঠাৎ করেই যেন একটু বেশি বেড়ে গেছে, এটার আপনার কি মনে হয় যে এটা রিজন কি? একটা ওয়ার্ডে যদি আমার উত্তর দিতে হয় সেটা হচ্ছে লাইফস্টাইল। আচ্ছা। এখন আজকের দিনে দেখবেন সবার লাইফস্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম বা আমাদের মা বাবা যখন ওনারা যখন ইয়াং ছিলেন তখন দেখা যেত লোকেরা ম্যাক্সিমাম বেশি কাজ করতো, গাড়ি ঘোড়া কম ইউজ হতো, খাওয়া দাওয়া ন্যাচারাল ফুডস বেশি হতো, প্যাকেজড ফুড হতো না, লোকেদের ওবেসিটি ওভারওয়েট ইনসিডেন্স কম ছিল, স্মোকিং কম করতো, সিডেন্টারি ওয়ার্ক ছিলই না ধরা গেলে। আজকের দিনে আইটি বেসড জবস, কম্পিউটারে ওয়ার্ক ফ্রম হোম, এগুলো সব আমাদের ইমোবাইল করে দেয়। ইমোবাইল মানে আমরা চলাফেরা বন্ধই হয়ে যায় অলমোস্ট। তো এই একটা মেজর রিস্ক ফ্যাক্টর আজকের দিনে যে হার্টের অসুখের যে বাড়ন্তি হয়েছে সেটা হচ্ছে লাইফস্টাইলের জন্য। ছেলেদের থেকে মেয়েদের হার্টের যে হার্ট অ্যাটাক, এটার ঝুঁকি কি কিছুভাবে কম থাকে? একটা এজ পর্যন্ত মেয়েদের ঝুঁকিটা প্রোটেকশন পায়, সেটা আমি ডিনাই করব না, বাট দ্যাট ইজ আপ টু দ্য এজ অফ মেনোপজ। এখন আফটার মেনোপজ মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ইনসিডেন্স অফ হার্ট ডিজিজ ইজ সেম, তখন আর কোনো ডিফারেন্স থাকে না। বাট হ্যাভিং সেড দ্যাট, এখন মেনোপজের আগেও হার্টের অসুখ হয় না? হয়, আমরা দেখি। কাদের হয়? যাদের রিস্ক ফ্যাক্টার্স বেশি। এখন রিস্ক ফ্যাক্টার্স বলতে এক হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দুই হচ্ছে লাইফস্টাইল হ্যাবিটস, ওভারওয়েট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কেউ কেউ স্মোকও করে মেয়েরা। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো যাদের আছে, ইভেন বিফোর মেনোপজ দে ক্যারি আ হাই রিস্ক অফ হার্ট ডিজিজ। আমাদের দেশে বলবো না, আমাদের পুরো ওয়ার্ল্ডে মেয়েদের হার্ট ডিজিজের ইনসিডেন্স কম এই কারণে বিকজ দে আর আন্ডার ডায়াগনোসড, দে আর ইগনোরড। আজকের দিনেও উমেনদের অত ইম্পর্টেন্স দেওয়া হয় না। যখন ওদের বুকের ব্যথা হয় সাথে সাথে কেউ যায় না, বা নিজের ছেলেকে বা হাজব্যান্ডকে বলতেও ভয় পায় যে না আমার কি হলো আমি বলবো না, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব হিম। এই ধরনের ট্যাবুসগুলোর জন্য মেয়েদের হার্টের অসুখটা ধরা কম পড়ছে। আপনি এই যে বললেন বুকের ব্যথা কথাটা যখনই বললেন, আমাদের কাছে একটা ধারণা থাকে যে আমাদের লেফট সাইডে যদি আমাদের ব্যথাটা হয় তাহলেই হয়তো হার্ট অ্যাটাক হতে পারে, রাইট সাইডে ব্যথা হলে আমরা খুব একটা গুরুত্ব দিই না। তো এটা কি মিথ, নাকি এটাকে বলা যেতে পারে যে এটার কোনো রিজন আছে বা কিছু? এটা হচ্ছে মিথ। আমাদের হার্ট একটা সেন্ট্রাল অর্গান, এটা একটা এক্সট্রিম আছে ব্যথা হয়ই না, কারো কারো হার্ট অ্যাটাক হয়ে যায়, সাইলেন্ট অ্যাটাক হয়ে যায়, পরে ধরা পড়ে। আরেকটা এক্সট্রিম আছে যে সিভিয়ার চেস্ট পেন হয়। এখন অ্যাকচুয়ালি ইটস নট পেন, হার্ট অ্যাটাকের সময় লোকের বুকে চাপ হয়, একটা অসম্ভব চাপ হয়, যেটার এক্সপিরিয়েন্সটা এমন মনে হবে যে বুকে কেউ একটা পাথর রেখে দিয়েছে বড়, বা বেল্ট বেঁধে দিয়েছে। এই ধরনের চেস্ট ডিসকমফর্ট হয় নর্মালি। কারো কারো ক্ষেত্রে লেফট সাইডের হয়, কারো কারো ক্ষেত্রে লেফট হ্যান্ডে হয়, কারো কারো ক্ষেত্রে রাইট সাইডে হয়, কারো কারো ক্ষেত্রে পিঠের দিকে হয়। সো জ পেনও হতে পারে। সো হার্টের অসুখ প্রেজেন্টেশন হ্যাজ ভ্যারিড প্রেজেন্টেশনস, ওটা একটা সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে ডায়াগনোসিস করা হয় না। আর লেফট সাইডের চেস্ট পেন ইজ নট অলওয়েজ, দেখা গেছে লেফট সাইডের চেস্ট পেন যাদের পিন পয়েন্ট লোকালাইজড তাদের ক্ষেত্রে দেখা গেছে হার্টের অসুখই নেই। সো ইটস আ মিথ। ওকে, তো এছাড়াও আমাদের ধরে নিন যারা সাধারণ মানুষজন, যারা আমরা বাড়িতে আমাদের বয়স্ক বাবা মা রয়েছেন বা বয়স্ক প্যারেন্টস রয়েছে,
তারা যদি তাদের একটা সাধারণ আপনি কিছু টিপস দেন যে যেটা থেকে তারা বুঝতে পারবে যে তার এই মানুষটির হার্ট অ্যাটাক হচ্ছে বা হতে পারে, সেই জায়গাটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। এখন দেখুন, অনেক রকমের প্রেজেন্টেশন হয়, আমি আগেই বলে নিলাম, বাট টিপিক্যাল যেটা প্রেজেন্টেশন হয় হার্ট অ্যাটাকের সময়, বুকে একটা অসম্ভব চাপ হয়, কারো কারো ক্ষেত্রে পুরো বডিটা ঘেমে যায়, এক্সট্রিম উইকনেস হয়, কারো কারো ক্ষেত্রে ভমিটিং হয়, কেউ কেউ অজ্ঞানও হয়ে যায়। তো এই সিমটমগুলো হলে দেরি না করে সাথে সাথে কোনো নিয়ারেস্ট ক্লিনিকে গিয়ে একটা ইসিজি করানো দরকার। একটা ইসিজি বলে দেবে কোনো হার্ট অ্যাটাক হয়েছে বা উনি হার্ট অ্যাটাক হয়নি বা অন্য কোনো কারণে বুকে ব্যথা হচ্ছে। অর্থাৎ আমাদের এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে আমাদের যত বয়স্ক প্যারেন্টস যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু যদি এই মেথডটা ফলো করেন, একটা ইসিজি করেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা সময় তারা পেতে পারেন বলে ভাবা যেতে পারে। অ্যাবসলিউটলি। আরেকটা জায়গা আমরা যে অনেক সময় আমরা ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখি যেগুলো, যে পিন ফুটিয়ে দেওয়া হয় একটা কোনো আঙুলে বা কিছু, তো সেটা করলে কি কোনোভাবে এই প্রেশারটা কমে যেতে পারে বা কিছু হয়? মানে আপনি জিজ্ঞেস করছেন যে মানে এই পিন দিয়ে প্রিক করে দিলে, ব্লাড বের করে দিলে হার্টের ব্যথাটা কমে যায়? মানে হার্ট এই যে অ্যাটাক হওয়ার পরে একটা পিন ফুটিয়ে দিতে বলা হয়, এটা আমরা ভ্যারাইটিস টাইপ অফ সোশ্যাল মিডিয়াতে দেখি। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মিথ। এরকম কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। আপনি যেটা বলছেন হয়তো এটা বলতে চাইছেন যে একটা ট্রপোনিন টেস্ট হয়, যেটা একটা পিন দিয়ে ব্লাড এক ড্রপ নিয়ে সেটাকে টেস্ট করা হয়। সেটা যদি হয় তো ঠিক আছে, সেটা টেস্টের জন্য করা হয়। বাট পিন প্রিক করে ব্লাডটা লেট আউট করে সেটাতে কোনো কিছু হেল্প হবে না। না, না, না। আরো একটা জায়গাতে আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতেই এখন যেভাবে মানুষজনের কাছে পৌঁছায় আপডেট, তো সেখানে আমরা দেখছিলাম যে সঙ্গে সঙ্গে একটা উবু হয়ে বসে যদি তাকে আদা খাইয়ে দেওয়া হয় তাহলে নাকি 30 মিনিটসের মধ্যে সে কোনোভাবে ওভারকাম করতে পারে। দেখুন, এগুলো সব অল্টারনেটিভ মেডিসিনাল প্র্যাকটিস। আমি এগুলোতে কমেন্ট করব না, বাট এইটুকু বলতে পারি সায়েন্টিফিক এভিডেন্স জিরো, যেটা আপনি বলছেন। এখন আমি অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি। আই এম ইকুইপড অ্যান্ড নলেজ টু নো অ্যান্ড অ্যাডভাইস অন অ্যালোপ্যাথি মেডিসিন, বাট অল্টারনেটিভ মেডিসিনের আমার নলেজ নেই, সো আমি ওটাতে কিছু কমেন্ট করতে পারবো না। ওকে, আচ্ছা, আমরা যে কিছু সময় শুনি স্ট্রোক হয়েছে এবং 3বার স্ট্রোক হলে নাকি হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। এই যে একটা, এটাও একটা শোনা কথা আমরা দেখি, তো শোনা কথা শোনা যায়। তো এটার সম্পর্কে যদি বলো যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক এটা কি ডিফারেন্স নাকি দুটোর মধ্যে একই ব্যাপার কি? খুব ভালো প্রশ্ন করলেন। এখন অনেকেই জানে না যে স্ট্রোক হচ্ছে ব্রেনের অ্যাটাক। স্ট্রোকের মিনিং হচ্ছে লাইটনিং, থান্ডার, একটা মানে বিদ্যুৎ চমকানির মতন হয় যার উপরে হয়, সেটা হচ্ছে স্ট্রোক, ব্রেনে হয়। আর যেটা হার্ট অ্যাটাক হয় সেটা হচ্ছে হার্টের ব্লাড ভেসেলের ব্লকেজ। যেটা স্ট্রোক হয় সেটা ব্রেনের ব্লাড ভেসেলের ব্লকেজ। দুটোর অসুখটা সেম, একটা অর্গ্যানটা ডিফারেন্ট। ব্রেনে হচ্ছে কারো স্ট্রোক বলা হয়, হার্টে হচ্ছে কারো হার্ট অ্যাটাক বলা হয়। এখন কারো কারো একবার হয়েছে স্ট্রোক বা কারো কারো একবার হার্ট অ্যাটাক হয়েছে, দ্য চান্সেস ওনার আবার হবে ইজ ভেরি ভেরি হাই। কারো কারো দুবার হয়েছে, তার আরও বেড়ে যায় ইনসিডেন্স, চান্সেসটা। এখন 3বার যার হয়েছে বা 3বার হলেই যে বাঁচবে না তা নয়, 3বার হার্ট অ্যাটাক হওয়া পেশেন্টও আমরা দেখি। কথা হলো যতবার রিপিটেড হয়, রিকারেন্ট স্ট্রোক বা রিকারেন্ট হার্ট অ্যাটাক হয়, ততটা ড্যামেজ হয়, অ্যান্ড সামটাইমস দ্যাট ড্যামেজ ক্যান বি লিথেল, ব্রেন স্ট্রোকই হোক বা হার্ট অ্যাটাকই হোক। এই যে অসুখটা, এটা কিন্তু সারানো যায় না, এটাকে ট্রিটমেন্ট করা যায়, লাইফ সেভ করা যায়, বাট এটাকে কমপ্লিটলি কিওর করা যায় না। তার মানে এই অসুখটা সব জায়গায় হচ্ছে, সব আর্টারিতে হচ্ছে যার হচ্ছে, পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টদের। এই যে হার্ট অ্যাটাক যখন হয়, তো হার্ট অ্যাটাকের পরে মানে হার্ট অ্যাটাকের আগে 24 ঘন্টা আগে থেকে শোনা যায়, বা এটাও আমরা একটা যে বুঝি মানে খবর যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে চলে, যে 24 ঘন্টা আগে থেকে শরীর বিভিন্ন রকম সংকেত পাঠাতে থাকে হার্ট অ্যাটাক হতে পারে বলে। তো কোন কোন সংকেত আদৌ কি পাঠায়, অথবা যদি
পাঠায় কোন কোন সংকেত আমরা ট্রেস করতে পারি বলে তোমার মনে হয়? দেখুন, সংকেত কি পাঠায় কি না এটা সায়েন্টিফিক্যালি বলতে পারবো না। আমি যেটা বলতে পারি, কার হার্ট অ্যাটাকের রিস্ক আছে আমি বার করে দিতে পারবো। সাপোজ আপনি আমার কাছে আসলেন, ডাক্তারবাবু আমার ফ্যামিলিতে হার্টের অসুখ হয়েছে, আমার কি হওয়ার চান্স আছে, সেটার জন্য টেস্ট আছে। সংকেতে আমি তখনই যাব যদি আপনার কোনো সিমটম হচ্ছে। আপনার যদি অলরেডি বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আর আমার অন্য সংকেত দরকার নেই। আই নো ইউ আর সাফারিং ফ্রম সাম ডিজিজ, তখন আমি টেস্ট করে কনফার্ম করব। এই হচ্ছে এক ব্যাপার। দুই হচ্ছে, হ্যাঁ, যাদের হার্ট অ্যাটাক হবে তাদেরও কিন্তু সিমটমস হয়, বাট হার্ট অ্যাটাকটা এমন জিনিস, এত সাডেনলি হয়, সময় পাওয়া যায় না। লোকেরা আমাদের কাছে আসে কোকোকোলা, ইনো বা এইসব গ্যাসের ওষুধ খেয়ে, ভাবছে গ্যাস হয়েছে। দুদিন পর আসে, ততক্ষণে হার্টের ড্যামেজ অলরেডি 50% শেষ হয়ে গেছে। তখন আমরা বাঁচাই প্রাণটা, বাট কমপ্লিটলি নর্মাল লাইফে ফিরতে পারেন না ওনারা। কারণ হচ্ছে ওই যে দুদিন থেকে যে হার্ট অ্যাটাকটা চলছিল, সেটাতে অনেকটা ড্যামেজ হয়ে যায়, কারো কারো মৃত্যুও হয়ে যায়। হার্ট অ্যাটাক হলে তাহলে কি সারা জীবন তাকে, যদি এই যে যারা হার্ট অ্যাটাক পেশেন্ট মানে বলা যেতে পারে, মানে হার্ট অ্যাটাক একবার হয়ে গেছে, এই পেশেন্টদের কি সারা জীবনই তাহলে ওষুধের উপরই ডিপেন্ড করতে হয়? মানে তারা কি কোনোভাবেই আর নর্মাল লাইফে যেতে পারে না? ভালো প্রশ্ন। এখন আমি 3টে এক্সাম্পল দেবো আপনাকে। একজন ইয়াং ছেলে, হার্ট অ্যাটাক হয়েছে, সময় মতন হাসপাতালে পৌঁছেছে, ওর ট্রিটমেন্ট হয়েছে কমপ্লিট। ও 1 বছর হয়তো ম্যাক্সিমাম ওষুধ খাবে, তারপরে হি ক্যান লিড অ্যাবসোলুটলি নর্মাল লাইফ, ইনক্লুডিং এক্সারসাইজ, জিম, সব কিছু করে। আছেও আমার পেশেন্ট এরকম, যারা হু হ্যাজ গন টু ট্রেকিং ইন লে লাদাখ। এই হচ্ছে 1 নম্বর ক্যাটাগরির পেশেন্ট। 2 নম্বর ক্যাটাগরির পেশেন্ট, ইয়াং, মিডল এজ, ওল্ড এজ, দেরি করে পৌঁছালো হাসপাতালে। দেরি করে পৌঁছালো মানে গোল্ডেন পিরিয়ডটা পার করে গেল। আমাদের গোল্ডেন পিরিয়ড হার্ট অ্যাটাকের বলি 6 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আসলে আমরা 100% রিকভারি ক্লেম করতে পারি, বাট 12 ঘন্টা হয়ে গেলে অলরেডি ড্যামেজ হ্যাজ সেট ইন। এই হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির পেশেন্ট। এদেরও ট্রিটমেন্ট করা হয় টু সেভ দেয়ার লাইফ, বাট ওরা হয়তো কিছুটা ড্যামেজ নিয়ে বাঁচতে হয় সারা জীবন। কিছু ওষুধ কন্টিনিউ করতে হয় রিস্ক ফ্যাক্টরগুলো মিটিগেট করতে। তার মানে আমি যে আগের প্রশ্নের উত্তর দিলাম, যার একবার হয়েছে আবার হবে, ওই আবার হওয়াটা প্রিভেন্ট করা চাই। সেটা কিভাবে প্রিভেন্ট করব? ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, স্মোকিং, এগুলো কন্ট্রোলে আনতে হবে। বডি ওয়েট, সেগুলো করলে প্রিভেন্ট করা যেতে পারে। না হলে যার একবার হয়েছে আবার হবে, নেসেসারি না লাইফ লং 10টা করে পিলস খেতে হবে। এই হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি, হার্ট অ্যাটাক হয়েছে জানতেই পারেনি, হঠাৎ গিয়ে দেখা দিল ইসিজি করতে গিয়ে বা অন্য কারণে হার্ট অ্যাটাক হয়েছিল। এইবার তার হার্টটা বড় হয়ে গেছে, ইজেকশন ফ্র্যাকশন নর্মালি 60% কমে গিয়ে 30% হয়ে গেল। তার কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে, তার সারা জীবন ওষুধের উপরেই থাকতে হবে। হয়তো স্পেশাল ডিভাইস আছে, সেগুলো করা যেতে পারে। তো এই হচ্ছে 3 রকমের প্রেজেন্টেশন হয় আমাদের পেশেন্টগুলোর। হাই প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, এই 3টে হার্ট অ্যাটাকের সাথে কিভাবে যুক্ত বলে আপনার মনে হয়? এটা তো মানে অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে আমাদের কাছে। যে ফার্স্ট হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল একটা এমন কালপ্রিট জিনিস, যেটা মানে যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে ইয়াং এজেই তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। এই হচ্ছে কোলেস্ট্রলের এভিডেন্স। 2 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটাকে আমরা বলি কিলার ডিজিজ। ডায়াবেটিস শুধু হার্ট নয়, ইটস আ মাল্টি অর্গান ডিজিজ। হার্ট, ব্রেন, চোখ, কিডনি, লিভার সব কিছুকে এফেক্ট করে অ্যান্ড এফেক্টস ওভার আ লং পিরিয়ড অফ টাইম। আমাদের দেশে আবার উল্টোটা দেখা যায়। ওয়েস্টার্ন কান্ট্রিজে 10 বছর ডায়াবেটিসের পর কমপ্লিকেশন হয়, আমাদের দেশে 5 বছরের মধ্যে ডায়াবেটিক কমপ্লিকেশন দেখা দেয়। সো আমাদের দেশের ডায়াবেটিক যে গ্রুপটা, সেটা আরও বেশি অ্যাট রিস্ক ফর হার্ট ডিজিজ। নট অনলি হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, ক্যাটারাক্টস, তোমার কিডনি ডিজিজ, এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য। ব্লাড প্রেশার অলসো ইজ অ্যাগেন আ স্লো কিলার ডিজিজ। ব্লাড প্রেশারটা 140/90 রয়েছে, না ওষুধ খাবো না, আমি এমনিই কন্ট্রোল করব। লং টার্মে যেটা এফেক্ট হয়, সেটা ব্লাড ভেসেলগুলোকে ড্যামেজ করে, ইনক্লুডিং কিডনি। তো এই ধরনের পেশেন্টদের ওভার আ পিরিয়ড অফ টাইম কিডনির অসুখ দেখা দেয়, হার্টের ব্লকেজ দেখা যায়, ব্রেনের স্ট্রোক দেখা যায়। তো সেই হচ্ছে এই 3টে হচ্ছে
মেজর রিস্ক ফ্যাক্টরস যদি ডিজিজ ক্যাটাগরিতে আমরা যাই। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো থেকে যদি আমাদেরকে একটা নর্মাল হেলদি লাইফ লিড করতে হয়, আমাদের অনেক সময় অনেক ইয়াং এজ মানে আমাদের শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তারা তো রয়েছেন এবং কিছু বয়স্ক মানুষজনও আমাদের পডকাস্ট চ্যানেলটি দেখে। তো তাদের জন্য আপনি যদি কোনো প্রিভেনশন টিপস বলতে পারেন, যে কিছু প্রিভেনশন টিপস যদি তারা কিভাবে তাদের লাইফস্টাইল, যেটা আপনি প্রথমেই বললেন যে লাইফস্টাইল আমাদের আজকালকার দিনে একটা খুব বড় একটা ফ্যাক্টর কাজ করছে, যেটা আমাদের এই হার্ট ডিজিজে ত্বরান্বিত করছে, সেই জায়গাটাকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে কিছু টিপস যদি আপনি আমাদেরকে প্রোভাইড করেন। একদমই সিম্পল। আমি 1 2 3 4 5 করে প্রিভেনশনের টিপস বলছি না। প্রিভেনশন করতে হলে মা বাবার কথা শুনুন। ছোটোবেলায় যেমন খাওয়া দাওয়া করাতো, খেলতে পাঠাতো বাইরে, আর টাইম মতন ঘুমোতে যেতে হতো, সেই জিনিসটুকু করলেই কিন্তু প্রিভেনশন হয়ে যাবে। বাট আজকে মডার্ন ডেতে পসিবল না। অনেকের আছে জব আছে, আউট অফ আওয়ার্স জব আছে, যারা ইউএসএ জব করে তাদের রাত জাগতে হয়। সেই ক্ষেত্রেও আপনার নিজের থেকে টাইম বার করতে হবে, জানতে হবে হেলথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনিথিং এলস। ওয়েলথ তখনই ইউজফুল হবে যদি আপনার হেলথ থাকে। তো লাইফস্টাইল ফ্যাক্টরে হচ্ছে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা, সামান্য এক্সারসাইজ করা, 15 to 20 মিনিটস অল্প ওয়াকিং করলেও চলবে, সবারই জিমে গিয়ে সালমান খান না হলেও চলবে। স্মোকিংটা বাদ দিতে হবে টোটালি। তারপর ডায়েটে খেয়াল রাখতে হবে যে মোর অফ ফাইবার রিচ ফুড, সুগারি ফুড কম খাওয়া, কোল্ড ড্রিঙ্ক উইচ ইজ আ মেজর হ্যাজার্ড, আমাদের হেলথ হ্যাজার্ড। এখন দেখা যায় কথায় কথায় সবাই পার্টি হলেই বড় বড় 2 লিটারের কোল্ড ড্রিঙ্ক চলে আসে, যেগুলোতে সুগার কন্টেন্ট ইজ ভেরি ভেরি হাই। 4 হচ্ছে ডায়াবেটিস যদি কারো আছে, ব্লাড প্রেশার যদি কারো আছে, কোলেস্ট্রল যদি আছে, রেগুলার চেক আপে যাওয়া, সেগুলো কন্ট্রোলে রাখা। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের দরকার বছরে একবার করে একটা হার্ট চেক আপ করা। আচ্ছা, এই যে হার্ট চেকআপ এবং বাকি যে চেকআপস বলছেন আপনি, এখন দেখা যায় যে কিছু মানুষ আছে যারা গুগলের থ্রুতে বা কোথাও একটা চেকআপ আছে, কোনো একটা অ্যাপেলো বা কোনো একটা ইনস্টিটিউট থেকে তারা চেকআপ করে নিচ্ছে এবং চেকআপ করে নিয়ে নিজেরাই চেক করে নিচ্ছে যে আচ্ছা এটা প্যারামিটার হওয়া দরকার, প্যারামিটার নেই, মানে যাকে এখন বলা যায় যে গুগল ডাক্তার, লাইক দ্যাট। তো সেটা আপনার কাছে কি মনে হয় যে মানে চেকআপ করা মানে কি পরামর্শ নেওয়ার জন্য দরকার আছে? হ্যাঁ, তো আমি এটাকে ভালো দিকটাও বলবো, খারাপ দিকটাও বলবো। ভালোর দিক এটা যে গুগল বা চ্যাট জিপিটি বা যেই আছে এআই বেসড মডিউলগুলো, সেগুলো একটা জিনিস কিন্তু ঠিক, ওরা বলে দেবে কী কী টেস্ট দরকার আপনার। এখন টেস্টের কনক্লুশন ইন্টারপ্রিটেশন কিন্তু অ্যাবসলিউটলি 100% হবে না, কারণ হচ্ছে ওরা একটা জেনারেলাইজ র্যান্ডাম ওপিনিয়ন দিচ্ছে এআই বেসড, কিন্তু এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে। আপনার যা যা রিস্ক ফ্যাক্টরস আপনার ওয়াইফের হয়তো নেই, আর আপনার যা যা রিস্ক ফ্যাক্টর হয়তো আপনার ছেলেরও নেই, অলদো জেনেটিক কম্পোজিশন সেম। তো এটা তখনই দরকার যে ফাইনাল ওপিনিয়নটা আপনি ফিজিশিয়ান থেকে নিলেন যে আমার এই টেস্টে এই অ্যাবনর্মালিটি আছে। আমার কাছে অনেক পেশেন্ট আছে কোলেস্ট্রল রিপোর্ট নিয়ে খুব মাথা গরম করে আসে যে কোলেস্ট্রল এত হাই হয়ে গেছে, বোল্ড মার্ক করে দিয়েছে ক্লিনিক থেকে। তো আমি বললাম, তখন আমার ডিউটিটা হচ্ছে অ্যাসেস করে জানা যে ওনার বাকি রিস্ক ফ্যাক্টরস কী আছে। যদি বাকি রিস্ক ফ্যাক্টরস নেই তো এত মাথা গরম করার দরকার নেই, উনি লাইফস্টাইল চেঞ্জ করলেই চলবে। তো সেই জিনিসগুলো কিন্তু এআইতে এখনও ইনকর্পোরেট হয়নি, হয়তো হবে ফিউচারে। সো এআই ইজ কামিং ইন আ বিগ ওয়ে, উই ক্যানট ডিনাই দ্যাট। অ্যান্ড এআই যেমন হেল্পফুল, ইট ক্যান বি ডেঞ্জারাস অলসো। ডেঞ্জারাস কেন? এআই এটাও বলতে পারবে না যে আপনার বুকের ব্যথাটা যে হার্টের না নন কার্ডিয়াক, কেন কি ওরা ক্যারেক্টারটা ডিস্টিংগুইশ করতে পারবে না। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনেক জেনারেল ইনফরমেশন নিলাম। অ্যাজ এ ডক্টর আপনি আপনার লাইফে কি কি প্রসেস অনুসরণ করেন যেটা আমাদের মনে হতে পারে যে আমরাও যদি এভাবে করতে পারি তাহলে আপনার মতো আমরা ফিট অ্যান্ড ফাইন থাকতে পারবো? তো আমার লাইফস্টাইল খুবই সিম্পল। সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি, যোগা করি, ব্রেকফাস্ট করি, হেলদি ব্রেকফাস্ট করি, হসপিটাল যাই, পেশেন্টদের ট্রিটমেন্ট করি, সময় মতন লাঞ্চ করি, আর যদি লেট না হয় বা ইমার্জেন্সি অন কল না থাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে টিভি দেখে ঘুমিয়ে পড়ি। ভেরি সিম্পল লাইফস্টাইল।
তো মানে সোজা কথাই হচ্ছে যে একদম প্রপার ডিসিপ্লিন মেনটেন করলেই হবে। ডিসিপ্লিন ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব এফেক্টিভ কিন্তু, আর এটা এত ইম্প্যাক্টফুল, লোকেরা এটাকে ইম্পর্টেন্স দেয় না। ডিসিপ্লিন লোকেরা ভাবে মানে একটা নিয়ম, একটা স্ট্রিক্টনেস, এরকম কিছু না। ডিসিপ্লিন হচ্ছে নিজের লাইফের উপরে নিজের কন্ট্রোল, নিজের বডি মাইন্ডের উপরে যদি আমাদের কন্ট্রোল থাকে তাহলে আমরা অনেক জিনিসে সাকসেসফুল হব, আর আমরা হেলদিও থাকবো, নট অনলি ফিজিক্যালি, মেন্টালি। মেন্টাল হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি খুশি থাকলেই আপনার বডি ভালো থাকবে। আচ্ছা, মেন্টাল হেলথ এই কথাটা যখন এলো, তো আমরা অনেক সময় দেখি যে হয়তো আমরা সিনেমাতে দেখতাম আগে বা এখনো দেখা যায় যে বাবার হয়তো কোনো কারণে একটা মেয়ের কোনো কাজ পছন্দ হয়নি, তো বাবা কি করছে, হার্টের সঙ্গে সঙ্গে একটা বুক ধরে বসে পড়লো লাইক দ্যাট। তো এটা কি টিভিতেই গল্প নাকি এটা হার্ট অ্যাটাক এইভাবে কিছু হতে পারে? স্ট্রেস রিলেটেড হার্ট অ্যাটাক হয়, এটা জানা আছে আমাদের। স্ট্রেস হরমোনসগুলো বেশি রিলিজ হয়, আপনি খুব রেগে গেছেন বা খুব ইমোশনাল হয়ে গেছেন, আর অলরেডি আপনার প্রি এক্সিস্টিং কিছু আছে, প্রি এক্সিস্টিংও থাকতে হবে, সবগুলো মশলা মিলে গেলে তখন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে যদি স্ট্রেস কেউ নিতে থাকে কন্টিনিউ বেসিসে, তাহলে কি তার হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বেশি হয়ে যায়। স্মোকিং আর স্ট্রেস নিচ্ছে যে মানুষটা, দুটোর মধ্যে আপনি যদি বলেন কোনটাকে আমরা বেশি প্রায়োরিটি দেওয়া যেতে পারে? দুটোই পয়জন। এখন পয়জন তো কম প্রায়োরিটি বেশি প্রায়োরিটি দেওয়া যায় না। কখনো আপনি অপারেশন করছেন, অপারেশন সাকসেসফুল, তো এই যে মোমেন্টে একটা একদম মানুষ যে মানে ডেথ আর Life. লাইফ, এই যে একটা সূক্ষ্ম জায়গার সময়ে আপনি যখন নিজেকে দেখেন এবং তার চোখে আপনি হয়তো ঈশ্বর হয়ে ওঠেন, সেই জায়গাটা আপনি কিভাবে ফিল করেন? দেখুন, আমরা ধরতে গেলে আমার একটা কাজ এটা, আপনি যেমন ইঞ্জিনিয়ার, ও যেমন টিচার, আমিও তেমনই ডাক্তার। আমার একটা প্রফেশন, অ্যান্ড আই হ্যাভ টু ডু দ্য প্রফেশন উইথ গ্রেট কেয়ার বিকজ ইট ইনভলভস লাইফ। নিশ্চয়ই একটা পেশেন্ট মরা অবস্থা থেকে যখন জীবিত হয়ে ওঠে, ওটার মতন খুশির ফিলিং আর নেই, ইনক্লুডিং দেয়ার ফ্যামিলি মেম্বার্স, যারা এসে জড়িয়ে ধরে, অনেক সময় কান্নাও করে, অনেক সময় থ্যাংক ইউ বলে। তো সেই ফিলিংটা কিন্তু একটা অন্য রকমের ফিলিং। সেই গ্র্যাটিফিকেশনটা পৃথিবীর কোনো টাকা পয়সা, কোনো গিফট দিতে পারবে না আপনাকে। তো সেটা তো আছেই। বাট হ্যাঁ, আমি এটা বলবো, আমি নিজেকে কোনো দিনও ভাবিনি বা বলি না যে হ্যাঁ আমি ভগবান, আমি বাঁচিয়েছি। আমি আমার কাজ করেছি, বাঁচিয়েছে ভগবান। রাইট। কিন্তু মানে আমরা এই যে আলোচনাটা থেকে পাচ্ছি সেটা হলো এটা যে একজন মানুষ যিনি একদম মৃত্যু মুখ থেকে আবার নিজে নতুন একটা জীবন পাচ্ছেন, ওই যে মোমেন্টে আপনি যদি ওই হাতুড়িটা না মারতেন বা ওই যে জায়গা থেকে আপনি ড্রেনের যে যেমন মানুষ প্লাম্বিং এর কাজ করে লাইক দ্যাট, আপনি ওই ব্লকেজটা না সরাতেন, তাহলে হয়তো কোনোভাবেই সেই মানুষটা আর দ্বিতীয়বার কথা বলতো না। তো এর যে একটা ভাবনা চিন্তা আপনাদের থাকে, মানে এটার যে একটা কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যায় না, আর এটা আমরা দৈনন্দিন দেখি। মানে আমি লিটারালি দেখেছি, আমরা যখন কাজ করি ক্যাথল্যাবে, আমাদের ক্যাথল্যাবে এক্স রে মেশিন থাকে, যেটা মানে ইমেজটা দেখা যায় হার্টের। আমরা ইমেজটা দেখতে দেখতে হার্টটা স্টপ হয়ে গেছে, স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, লোকটা আর নড়ছে না, বাট উই ডোন্ট গিভ আপ। তখন সিপিআর চলে, যেটাকে কার্ডিয়াক ম্যাসাজ বলে। চলতে 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 একটা দুটো বিট আসলো, তখন আমরা একটু স্বস্তি। চলতে চলতে চললে আরও 10টা 12টা বিট আসলো, তখন একটা টাইমে গিয়ে দেখলাম সব বিট ফিরলো, তখন আমরা স্বস্তি। অদ্ভুত অদ্ভুত, মানে আপনাদের সিরিয়াসলি, মানে আপনাদের জব এই জন্যই বলা হয় যে ভগবানের পরে ডাক্তাররাই আর দেয়ার। অতটা বলবো না, বাট ভগবান ভগবানের জায়গায় আছে, আমরা আমাদের কাজ করি, আর এই কাজটাতে খুবই স্যাটিসফ্যাকশন, গ্র্যাটিফিকেশন পাই। হ্যাঁ, কোনো কোনো সময় ফেলিয়ার এক্সপিরিয়েন্স করতে হয়, সেটা আমি ডিনাই করব না, তো তখন খুব মনটা খারাপ হয়। আমরা কখনো কখনো শুনি যে আকুপাংচার এটা এমন একটা প্রসেস, যে প্রসেসটা আমরা যদি প্রেস করি আমাদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে, তো এই যে হার্ট অ্যাটাকের যে প্রবণতা, এই প্রবণতাটা নাকি অনেকটা কমিয়ে দেয়।
এটা আপনি কিভাবে দেখেন? আবারও বলবো, আমি অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি না। এটা একটা অল্টারনেটিভ চাইনিজ অ্যাকুপাংচার প্রসিডিওর। তো সেটাতে যদি ওরা ক্লেম করে, আই ডু নট হ্যাভ এনি এভিডেন্স টু ব্যাক ইট অর ডিনাই ইট। আমি মানে এটা কমেন্ট করতে পারছি না। বাট অ্যালোপ্যাথিক মেডিসিনে এরকম কোনো এভিডেন্স নেই যে অ্যাকুপ্রেশার বা অ্যাকুপাংচার করে হার্ট অ্যাটাকের প্রবণতা কমানো যায় বা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যায়, তেমন কিছু নেই এভিডেন্স। একমাত্র একটাই জায়গা আমরা এতক্ষণের আলোচনা থেকে পাচ্ছি, যে সেটা হলো যদি ডিসিপ্লিন লাইফ আর লাইফস্টাইল এই দুটোকে যদি আমরা প্রপার আমাদের জীবনে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা হার্ট অ্যাটাক নামক এই যে একটা ভয়ঙ্কর, এখন এখন তো 40 বছরেও অলমোস্ট হার্ট অ্যাটাক হচ্ছে না, 27 বছরে, 25 বছরে। 25-27, তো সেই জায়গাটাও কিন্তু কোনোভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। এই যে আপনি 25-27 বললেন, এটাতেও আমার লাস্ট ইয়ার আমার সাডেন এক ফ্রেন্ড, যে খুব ভালো সাইক্লিস্ট ছিল, সাইকেল চালিয়ে ও দীঘা মন্দারমণি, কলকাতা থেকে দীঘা মন্দারমণি চলে যেত। এতটাই তার, সে নিশ্চয়ই ডিসিপ্লিন লাইফ লিড করতো। কথা প্রসঙ্গে যেটা আমার মাথায় এলো, তা আপনি আমাকে একটা জিনিস বলুন, যে ও কিন্তু হঠাৎই হার্ট অ্যাটাকেই মারা গেল, 42 ইয়ার্স। রাইট, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা অনেকেই করে থাকে আমাকে। ইনফ্যাক্ট আমার কাছে এমনও পেশেন্ট আছে যার মা বাবা এসে বলেছে যে ও তো ফুটবল খেলতে খেলতে হঠাৎ মারা গেল। ওর তো কিছু ছিল না। একজন গলফ খেলতে খেলতে, কলকাতারই একজন নামী ব্যবসায়ী, আমি নাম বলছি না, উনি গলফ কোর্সে মারা যান। সো একটা কথা বলে রাখি, যে কেউ যদি মারাথন দৌড়ায় তাকে হার্ট অ্যাটাক থেকে প্রোটেকশন দেয় না। হার্ট অ্যাটাকের রিস্ক আছে কি না প্রথমত সেটা জানতে হবে। একজন ফুটবল খেলে বা গলফ খেলে তার যে হার্ট অ্যাটাক হবে না, ওটা কোনো ইন্স্যুরেন্স না। দ্যাট ইজ নট অ্যান ইন্স্যুরেন্স। যে আপনি ভালো ফুটবল খেলেন, ভালো ক্রিকেট খেলেন, ভালো গলফ খেলেন, সেটা ইন্স্যুরেন্স নয়। ইন্স্যুরেন্স এটা হবে যদি ওনারা সময় মতন চেক আপ করান আর ভেতরে কী আছে সেটা জানা যায়। অনেক সময় ম্যারাথন রানারেরও সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে। তো অনেক ধরনের হার্ট অ্যাটাক হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাডেন কার্ডিয়াক ডেথ। তো সাডেন কার্ডিয়াক ডেথের নাম্বার 1 কজই হচ্ছে আবার ব্লকেজ আর্টারিতে। 2 হচ্ছে HOCM বলে একটা ডিজিজ কন্ডিশন আছে, যেটার মধ্যে হার্টের মাসেলটা মোটা হয়ে যায়। তো সেটাতেও লোকের সাডেন ডেথ হয়। তো এগুলো যদি ওনারা আগে টেস্ট করাতেন, আমার ধারণা কিছু না কিছু বেরোতো। একটা ECG, একটা ইকো, একটা TMT, স্ট্রেস টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি, এগুলো করলে কিছু না কিছু তো দেখা যেত। দেখুন, কিছু তো সাবস্ট্রেট ছিল ওনাদের, যার জন্য ওনারা মৃত্যুর মুখে পড়তে হয়েছে। তো এই যে যারা 27, 28 বা 40, 30 to 40 এই যে এজ গ্রুপ যাদের রয়েছে, তারা কোন কোন টেস্ট করে রাখলে তাদের জন্য তারা বুঝতে পারবে বলে আপনার মনে হয়? কিছু টেস্টের যদি নাম বলেন। হ্যাঁ, টেস্ট সবার দরকার হয় না। প্রথম কথা, টেস্ট তাদের দরকার হয় যাদের সিমটম আছে। টেস্ট তাদের দরকার হয় যাদের ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং। টেস্ট তাদের দরকার যাদের ওয়েট বেশি বা ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে। ঠিক আছে, এখন হার্টের অসুখ আছে কি না টেস্ট করার সিম্পল উপায় হচ্ছে 3টে টেস্ট করা: ECG, ইকো, TMT। সবার ক্ষেত্রে TMT করা যায় না অনেক কারণে। কেউ হাঁটতে পারে না, কারো ECGটা এত খারাপ যে TMTতে কিছু আসবে না। তখন তাদের CT এনজিও করা যেতে পারে। যেমন ব্রেনের CT স্ক্যান হয়, হার্টেরও CT এনজিও করে জানা যেতে পারে ওনাদের কি ব্লকেজ আছে বা হওয়ার কোনো মাইনর ব্লকেজ আছে, সেগুলো জানা যেতে পারে। তো ভেরি সিম্পল টেস্ট আছে। আজকের দিনে টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, তো ওই টেকনোলজি দিয়েই সব জানা যেতে পারে যে আমার রিস্ক কতটা হার্ট অ্যাটাকের। অর্থাৎ এই 3টে টেস্টকে যদি 30 to 40 গ্রুপ যাদের এজ রয়েছে, তারা যদি নর্মালিও টেস্ট করতে চায়, করতে পারে, একদম করতে পারে। এগুলো ECG, ইকো, TMT হচ্ছে নন ইনভেসিভ টেস্ট। সেগুলো যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলেই ওরা করে দেবে 1 ঘন্টার মধ্যে। তো তারপরে তাহলে সে মোটামুটি একটা যদি এক্সপার্টের পরামর্শ নেয়, তো সেক্ষেত্রে তার এই ব্যাপারটা জানা যাবে ওনার হার্টের রিস্ক কত। আমরা আমাদের আরেকটা কাজ করব, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা ডক্টর রাজা নাগের ফোন নাম্বার অথবা মেল আইডি বা ওনার কানেকশনস ডিটেলস আমরা দিয়ে দেবো। যাদের মনে হবে যে যদি রিকোয়ারমেন্ট হয়, তাহলে কিন্তু তারা কোনোভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ব্রোকেন হার্ট সিনড্রোম, এটা কি আদৌ আছে? আচ্ছা,
এটা কিভাবে হার্ট অ্যাটাকের সাথে যুক্ত বলে আপনার মনে হয়? আচ্ছা, ব্রোকেন হার্ট সিনড্রোম একটা টোটালি অন্য প্যাথোলজি, যেটা আমরা নর্মাল হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখি না। সেটা ইউজুয়ালি ইয়াং লোকেদের হয়, ফিমেলসদের ক্ষেত্রে বেশি দেখা যায়, আর যাদের খুব স্ট্রেস থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে। এখন যেটা হয়, বিকজ অফ এক্সেসিভ হরমোনস, যেটা মানে আমাদের স্ট্রেস হরমোন, যেটা ক্যাটাকেলোমাইন্স বলি আমরা, যেটা দিয়ে আমরা এনার্জি পাই বডিতে, ওটা এতটা বেশি রিলিজ হয় যে হার্টের ব্লাড ভেসেলগুলো সরু হয়ে যায়, স্পাজমে চলে যায়, কুকড়ে যায়। ওর ফলে হার্টের অক্সিজেন কম পায়, হার্টের মাসেল ড্যামেজ হয়, হার্টটা বড় হয়ে যায়, বেলুন হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় এনাদেরকে আমরা বলি ব্রোকেন হার্ট সিনড্রোম। কিছু কিছু ক্ষেত্রে লোক মারাও যায়, ডেথও হয়। বাট ওটা ডায়াগনোসিস করার উপায় কয়েকটা ক্রাইটেরিয়া থাকে আমাদের, যেগুলো হচ্ছে ইসিজি, ইকো, ব্লাড টেস্ট, কিছু কিছু ক্ষেত্রে করোনারি অ্যাঞ্জিওগ্রাম, সেগুলো করেই আমরা কনফার্ম করতে পারি। ইটস নট আ ভেরি কমন ডায়াগনোসিস, বাট এটা প্র্যাকটিক্যালি হয়। ইট ওয়াজ ফার্স্ট ডায়াগনোসড ইন জাপানিজ পিপল। আচ্ছা ডাক্তারবাবু, এমন তিনটে জিনিস বলুন যেটাতে 100% হার্ট খারাপ হবেই। আমরা এতক্ষণ প্রিভেনশন শুনছিলাম, 100% হার্ট খারাপ হবেই, এরকম যদি আমাদের কোনো অভ্যাস থাকে, সেই অভ্যাস তিনটে যদি একটু বলেন আপনি। এক হচ্ছে স্মোকিং, নাম্বার ওয়ান। স্মোকিং বা টবেকো, যেটা যে কোনো ফর্মে, গুটকা ফর্মে হোক, খৈনির ফর্মে হোক, এক হচ্ছে ওটা। দুই হচ্ছে ওবেসিটি। ওবেসিটি হচ্ছে নাম্বার ওয়ান কিলার এখন ওয়ার্ল্ডে। কেন? এটা শুধু ওবেস করে রাখে না, বডি ওয়েট বাড়ায় না, এটা সুগার করে, বিপি বাড়ায়, তার সঙ্গে হার্টের অসুখ হবে, ব্রেনের স্ট্রোক হবে। আর তিন হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, চান্সেস আর ভেরি হাই যে তাদের হার্টের অসুখও হবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি ভালোবাসা না থাকলে হার্ট সিস্টেমও কাজ করে না। তো ভালোবাসা না থাকলে, এটা তো একটা অনুভূতি, তার সঙ্গে আমাদের যে যন্ত্র, হার্ট নামক যে যন্ত্র, এটা কি কোনোভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত? একদম জড়িত। আমরা যখন খুশি থাকি, আমরা যখন হ্যাপি থাকি, আমাদের বডিতে হ্যাপি হরমোনসগুলো রিলিজ হয়, যেগুলো হার্টটাকে, পুরো বডিটাকে কাম রাখে। যখনই আমরা রেগে যাই বা ইমোশনাল হয়ে যাই বা কোনো কারণে দুঃখ পাই, তখন আমাদের বডিতে ওটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য স্ট্রেস হরমোনস রিলিজ হয়, যেগুলো আমাদের হার্টের জন্য নয়, প্রত্যেকটা অর্গানের জন্য ক্ষতিকর। সেগুলো হচ্ছে এমন হরমোন যেগুলো স্ট্রেস হলেই রিলিজ হবে, আর সেগুলোই ক্ষতিকর। হার্ট রেটকে বাড়িয়ে দেবে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেবে, হার্টের ড্যামেজ করতে পারে, আর যাদের প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকও হতে পারে। আচ্ছা, এরকম কখনো আপনি কি দেখেছেন যে হয়তো কোনো বাবা, সে হার্ট অ্যাটাক হয়েছে এবং সে হয়তো কোনোভাবে মানে বলেছে আপনাকে যে আমার মেয়ের জন্য বা আমার বাচ্চার জন্য আমি শুধুমাত্র নিজের জোরে আবার আমি উইল পাওয়ার দিয়ে আমি আবার বেঁচে ফিরলাম, এই জায়গাটা কি কখনো আপনি মানে দেখেছেন আপনার জীবনে? উইল পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সম্পূর্ণ ঠিক কথা বলেছেন উনি। আমরা পেশেন্টকে চাই যে ওনার উইল পাওয়ার থাকুক টু সারভাইভ। আমরা যতই যা ট্রিটমেন্ট করি, একজন পেশেন্ট যদি নিজের বডিটা ছেড়ে দেয়, উনি যদি আর বাঁচতে না চায়, মেবি আমরাও সাকসেসফুল হব না। তো এগুলো হচ্ছে আনপ্রুভেন জিনিস, সেটাও বলে রাখি। বাট আমি এটাতে বিশ্বাস করি যে হ্যাঁ, উইল পাওয়ার, ডিটারমিনেশন ফ্রম দ্য পেশেন্ট সাইড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উনি সুস্থ হতে চায়, উনি হবেন। আমাদের ইচ্ছাটা খুব জরুরি আমাদের লাইফে। অদ্ভুত। তো আজকে আমাদের এই যে পডকাস্ট সেশনটি হলো, এটা থেকে আমাদের অনেক রকম যেগুলো মিথ আমরা শুনি, সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হলো, এবং ভবিষ্যতেও আমরা এরকম আরও আপনাদের হার্ট রিলেটেড হলো, হেলথ রিলেটেড আরও অনেক রকম পডকাস্ট নিয়ে আমাদের এই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আসবো। আপনারা শুনবেন, আপনারা এতদিন শুনছেন, ভালোবাসা দিচ্ছেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো রকম কোনো টপিক যেন মিস না যায়। আর আমাদের এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলের একটা কিন্তু সব থেকে বড় জায়গা, আমরা চেষ্টা করি যে সব সময় ফ্যাক্টটাকে সামনে আনতে। ধন্যবাদ আজকের জন্য, নমস্কার। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।